আগরতলা বাংলাদেশি হাইকমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ, পুলিশের নিষ্ক্রিয়তা ছিল বলছে ঢাকা। বহাল তবিয়তে গণমাধ্যম দখলকারী সাংবাদিক নেতা বুলবুল, ২১ টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, জনগণের সঙ্গে থাকার পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। সংখ্যালঘু ইস্যুতে থামছে না ভারতের উস্কানি। এবার বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসাম, ত্রিপুরা সহ বাংলাদেশ ভারতের বেশ কয়েকটি সীমান্তেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন। তবে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় দুঃখ প্রকাশ করেছে দিল্লি। দুলি মল্লিকের রিপোর্ট। বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের পর থেকেই উত্তাপ বাড়ছে ভারতে। বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে এমন বিভ্রান্তিকর ও অপপ্রচার চালানোর তৎপরতা আরও বাড়িয়ে দেয় ভারতীয় গণমাধ্যম, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন মহল। এরই ধারাবাহিকতায় এবার উস্কানি ছড়ানোর দলে যুক্ত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্র সরকারকে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান। একই ইস্যুতে আরও এক ধাপ এগিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি। দলের রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী ২৪ পরগনার বেনাপোল পেট্রাপোল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। তার বক্তব্যে বাংলাদেশ বিরোধী অবস্থান স্পষ্ট। লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না দিলে মঙ্গলবার থেকে ৫ দিন পেট্রাপোল সীমান্ত বন্ধ রাখার হুমকি দেন। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন বন্ধ করব। পশ্চিমবঙ্গ ছাড়া ত্রিপুরা, আসাম সীমান্তেও একই দাবিতে বিক্ষোভ করে হিন্দু ঐক্য পরিষদ সহ বিভিন্ন মহল। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভের এক পর্যায়ে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া হয়। হামলা চালানো হয় কার্যালয়ে। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। যে কোনো অনুপ্রবেশ বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। काफी कैमरे लगाए हैं और बायोमेट्रिक मशीन्स लगाई हैं, जितने गेट्स हैं उन सब पे, तो वो सब इस दिशा में हम लोग कार्य कर। বাংলাদেশ ইস্যুতে আলোচনা হয় ভারতের পার্লামেন্টেও। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ বিপদে আছে বলে মন্তব্য করেন। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কার্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনসুলার স্থাপনা লক্ষ্যবস্তু করা উচিত নয়। পরিস্থিতি বিবেচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সহ দেশের অন্য স্থানে সব উপ ও সহকারী হাইকমিশনগুলোতে ভারত সরকার নিরাপত্তা বাড়াচ্ছে বলে জানানো হয় বিবৃতিতে। ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা পরিকল্পিত বলে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সক্রিয় ছিল না বলেও জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়,
আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দলের সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীদের পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে অনুপ্রবেশ করতে দেওয়া হয়েছিল। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের ভেতরে মালামাল নষ্ট করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক মিশনগুলোকে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব। ভারত সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়। ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বিক্ষোভ করেছে ছাত্র অধিকার পরিষদ। এ সময় ভারত বিরোধী স্লোগান দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ার করেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলে অপপ্রচার চালাচ্ছে ভারতের সেভেন সিস্টার্সেও এ ধরনের অশান্তি সৃষ্টি হতে পারে। ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদল, ছাত্র শিবির সহ সব সংগঠনকে সোচ্চার থাকার আহ্বান জানায় ছাত্র অধিকার পরিষদ। বাংলাদেশের বিরুদ্ধে কোন প্রকার আগ্রাসনের চেষ্টা করা হলে বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে। বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন, আমরা কিন্তু সেভেন সিস্টারকে শান্ত থাকতে দিব না। আমরা সুস্পষ্টভাবে বলছি, ভারতকে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। রাতে খুলনা জাতিসংঘ পার্ক থেকে বিক্ষোভ মিছিল নগরীর শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে যায় ছাত্র জনতা। বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুরের প্রতিবাদ ও বাংলাদেশ বিরোধী প্রচারের বিরুদ্ধে স্লোগান দেয়। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে আলেম সমাজ। নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর তীব্র নিন্দা জানান। ভারত সীমান্তে সনাতনী ঐক্য মঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ীরা আমদানি করা পণ্য দেশে নিয়ে আসতে পারছেন না। সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আন্দোলনকারী সংগঠনটির বাধার মুখে আর কোনো পণ্য আসেনি। জকিগঞ্জ শুল্ক স্টেশন জানায়, জকিগঞ্জ স্টেশন দিয়ে শুধু ভারত থেকে মালামাল আমদানি করা হয়, কোনো পণ্য রপ্তানি হয় না। সকালের দিকে কিছু কমলা বাংলাদেশে আসার পরপরই তাদের বাধার মুখে আর কোনো পণ্য আসতে পারেনি। বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ এনে দুপুরে সংগঠনটির কিছু নেতাকর্মী করিমগঞ্জ শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করে। জুলাই ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে আছেন বিতর্কিত সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করে হয়েছেন অঢেল সম্পদের মালিক। এস আলম গ্রুপ 21 টেলিভিশন দখল করার পর সাংবাদিক বুলবুল তাদের সহযোগী হয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ এসেছে সামনে। জানা গেছে তার আরও অনেক গোপন কাহিনী। আকবর হোসেন সুমনের 2 পর্ব প্রতিবেদনের প্রথম পর্ব। বললে আমরা নিজেরাও হেও হয়ে যাই। এমএম সিকান্দার নিজে ফেসবুকে লিখেছে যে মিস্টার বুলবুল তাকে ব্যবহার করে এই সমস্ত দুর্নীতি, অনিয়ম, অসৎ উপায় আর অবলম্বন করে নারীদেরকে ব্যবহার করেছে। বুলবুল গঙ্গদের মতো কিছু খারাপ লোকের জন্য কিন্তু মিডিয়াটা কলুষিত হচ্ছে। যৌন হয়রানির প্রতিকার চেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ কর্মীদের এই মানববন্ধন বছর 5 আগের। বিক্ষুব্ধ কর্মীরা শাস্তির দাবি করেছিলেন নিজ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুলের। মঞ্জুরুল আহসান বুলবুল ভাই, কিসের নেতা হয়েছেন আপনি? আপনার ঘরে যখন একটা নারী কর্মী হেনস্থা হয়েছে, অভিযোগ দিয়েছে, 5 দিন গত হওয়ার পর কেন আপনি সেটা সমাধান করেননি? উনি ক্যাডার বাহিনী দিয়ে ইটিভির এমপ্লয়ীদেরকে ভয় দেখায়। এটা কোন ধরনের ক্যাডার বলেন আপনি? সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে আপনারা একটি আন্দোলন দেখাতে পারবেন না কোন সাংবাদিক এবং সাংবাদিক নেতার বিরুদ্ধে স্বয়ং সাংবাদিকরা রাজপথে নেমেছেন। একমাত্র মঞ্জুরুল আহসান বুলবুল।
2015 সালে ষড়যন্ত্রমূলক মামলায় 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে কারাগারে পাঠিয়ে সদল বলে প্রতিষ্ঠানটি দখল নেয় এস আলমের পা চাটা বুলবুল গংরা। তবে একসময় বুলবুল গংদের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে ওঠা কর্মী ও গাড়ি চালকদের আক্রমণের মুখে পড়তে হয় বুলবুলকে। সালাম সাহেবকে জেলে অকারণে জেল খাটা এবং তাকে জেলে রেখে এসএলএমের মাধ্যমে দখল করা হয় এবং এখানে দায়িত্ব নেয় কিন্তু আমাদেরই আরেকজন বিএপির নেতা বুলবুল সাহেব। এটা তো উচিত হয়নি। 21 টেলিভিশন দখলের পর তার নিজস্ব বলয়ের অযোগ্য লোকজন নিয়োগ দিয়ে বসিয়ে দেন উচ্চ পদে, আর বৈষম্যমূলক আচরণ করেন 21-এর পুরনো কর্মীদের ওপর। মঞ্জুরুল হাসান বুলবুল আমাদেরকে আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না, অথচ তার নিয়োগকৃত মানে যারা কাজ পারে না তাদেরকে বিভিন্ন বড় বড় পোস্টে তাদেরকে বসায় রাখছে এবং বেতনের অধিকাংশ টাকাটাই তাদের পকেটে চলে যায়, আমরা দিকে পাই না। এমনিতেই তো আমাদের চাকরি থাকে না, তার দরজা খোলা। সালাম সাহেবের লোক বলে আমরা তখন সালাম সাহেবের লোক মানে একটা গালি। উনি তার নিজস্ব যে গ্রুপটা ছিল তাদের নিয়ে উনি এখানে কাজ করতেন। এই গ্রুপ 17 নিয়ে উনি প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় উনি মিটিং করতেন। এই বৈষম্যমূলক আচরণের কারণেই এখানে যারা কাজ করেছেন তাদের মধ্যে এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে 2019 সালের 5ই জানুয়ারি। দখলদারিত্বের 5 বছর পর 21-এর কর্মীদের তোপের মুখেই পদ থেকে সরে যেতে বাধ্য হন মঞ্জুরুল আহসান বুলবুল। যাবার আগে দেনা পাওনা পরিশোধের নামে পকেটে পুরে নেন প্রায় কোটি টাকা, সঙ্গে আবদার করে নিয়ে নেন প্রায় 40 লাখ টাকা মূল্যের আধুনিক গাড়িটিও। আর নিজের লোককে হেড অব প্রোগ্রাম পদে বসিয়ে কয়েক কোটি টাকার কৌশলে হাতিয়ে নেন। কি এমন ক্ষমতা ছিল তার, যার প্রভাবে মুখ খোলার সাহস ছিল না সহকর্মীদের? পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতাই কি ছিল সেই অদৃশ্য শক্তি? প্রায় 12 জন গণমাধ্যমের মালিক আপনার সংসদে আছে যারা নির্বাচিত হয়ে এসেছেন। 12 জন, আমরা আমাদের হিসেবে 11 জন হচ্ছে সরাসরি নির্বাচনে, একজন সংরক্ষিতভাবে। কেন জানেন না যে সাংবাদিকরা যাতে আমাদের সমালোচনা করতে না পারে সেই জন্য। প্রধানমন্ত্রী তার যে বিদেশ ঘুরে আসার পরে বা এমনি যে প্রেস কনফারেন্সগুলো হলো, সেখানে যদি প্রশ্নকর্তাদের প্রশ্ন দেখেন, সেখানে শ্রুতি এত যে ওখানে সাংবাদিকতা ছিল না। মনে হয় যাদেরকে নিয়ে বিদেশ করেন তাদেরকে নিয়েই আবার প্রেস কনফারেন্স করেন। সাংবাদিকতার মুখোশে রাজনৈতিক ফায়দা হাসিলই ছিল তার মূল লক্ষ্য। যে পেশাকে পুঁজি করে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি, প্রেস কাউন্সিল, পেট্রো বাংলা ও আশাসহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের হয়ে সিটিং ফির পাশাপাশি নানান উপায়ে হাতিয়েছেন মোটা অঙ্কের কমিশন। পদপদবীর অভাব ছিল না চতুর বুলবুলের। ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও মিডিয়া ওয়াচ সহ দেশি বিদেশি শতাধিক সংগঠনের সঙ্গে রয়েছে তার সম্পৃক্ততা। শেখ হাসিনাকে তোষামোদির বিনিময়ে বাগিয়ে নেন টেলিভিশনের লাইসেন্স, যদিও বিশেষ উদ্দেশ্যে সেটি করেন অন্যের নামে। অভিযোগ রয়েছে সেই একই লাইসেন্সের শেয়ার রংধনু গ্রুপ এবং গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে বিক্রি করে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। তবে ফ্রিকোয়েন্সি না পাওয়ায় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি টিভি টুডে নামের সেই টেলিভিশন চ্যানেল। ইকবাল সুবান চৌধুরী, শফিকুর রহমান, মঞ্জুরুল হাসান বুলবুল আছে না, এরা সবাই তো আওয়ামী গভর্নমেন্টের সুবিধাভোগী। তারপরে যে মঞ্জুরুল ইসলাম যে ডিবিসির, এরা প্রত্যেকেই কিন্তু তাদের সাংবাদিকতা পেশাটাকে ইউজ করে টিভি লাইসেন্স দিছে। শফিকুর রহমানকে টিভি বাই করছে, মঞ্জুরুল হাসান বুলবুলকে টিভি বাই করছে। খোঁজ দিয়ে দেখেন অলরেডি টিভি বের না করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে নিছে। রাজধানীর সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ে রয়েছে এই বিতর্কিত সাংবাদিকের ফ্ল্যাট। ময়মনসিংহের এই বহুতল ভবনে রয়েছে স্ত্রীর নামে অর্ধ কোটি টাকার ফ্ল্যাট। শেরপুরের এলাকাবাসীরা জানান ৭১ পূর্ববর্তী সময় থেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার পরিবারের সদস্যরা। বুলবুলের আব্বা উনি ৭১-এ জামাতের সমর্থক ছিলেন। বুলবুলের চাচা আলতা মৌলভী জামাতের সক্রিয় সহযোগিতা আসছেন, জামাতের চান্দা দিত, মাসিক নেশান দিত। এরপরে যে কী করে আওয়ামী লীগে গেল, এখন যে কী করতেছে এটার সম্বন্ধে আর আমরাও তারা আনছি না। সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে খোশ গল্পে দেখা যায় দুর্নীতিবাজ এই সাংবাদিককে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে তার এই অবস্থান নিয়ে তখন প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
যারা সুযোগ নিছে, যারা সুযোগ খুঁজেছে, যারা পারে তারা ঢেউ গুনেও পারে। এবারে তো এই ফেসিবাদের 15 বছর তো ঢেউও লাগে নাই, চাইলেই পাওয়া যেত। যারা চাওয়ার তারা খাতির চাইছে, পাইছে, বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, এখন তারা দেখেন টাকা দিয়ে কী করবেন, এখন দেখেন এখন তো আর পালা বেড়াচ্ছেন। সাংবাদিক সব ধরাছোঁয়ার বাইরে থাকবে কেন? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল। ময়মনসিংহের স্থানীয় দৈনিক জাহান পত্রিকা থেকে মফস্বলের ধুলো ঝেড়ে 80-র দশকে ঢাকায় আসেন বুলবুল। এরপর প্রুফ রিডার হিসেবে যোগ দেন দৈনিক সংগ্রামে। পরবর্তী ঠিকানা দৈনিক সংবাদের মফস্বল বিভাগ, যেখানে নানা জনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাগিয়ে নেন শীর্ষ পদ। এরপর চাকরি করেন এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে। ক্ষমতা চর্চায় সাংবাদিক ইউনিয়নের রাজনীতিকে বেছে নেন উচ্চাভিলাষী বুলবুল। মঞ্জুর হাসান বুলবুল তো আপনার বিএসএমএম এর সিনিয়র মেম্বারও ছিল এখানে, এবং এরা কিন্তু সবগুলি এগুলি কিন্তু তারা নিয়ন্ত্রণ করত, এবং এখানেও কিন্তু নানা ধরনের অর্থনৈতিক নানা কর্মকাণ্ড কিন্তু তারা কোনো না কোনোভাবে জড়িত ছিল। আপনি দেখবেন অনেক সাংবাদিক নেতা আছে, এরা কোনো স্থায়ী কোনো চাকরি নেই, কিন্তু তাদের কিন্তু জীবনযাপন কিন্তু একদম খুব জাঁকজমকপূর্ণভাবে চলে। আওয়ামী সরকারের কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচারের দাবি ধামাচাপা দেয়া বিশ্বাসঘাতকদের একজন কথিত সিনিয়র সাংবাদিক। সাগর রুনি হত্যাকাণ্ড একটা বড় ধরনের আমাদের দেশের জন্য একটা অপরাধ। সেই অপরাধেরকে কেন্দ্র করে এরা কিন্তু আরেকবার বাণিজ্য করেছে। এই লোকগুলো, আমি যে লোকগুলোর নাম একটু আগে আপনি বললাম, এই লোকগুলো তখন তো সাংবাদিকতার নেতৃত্বে ছিল। তবে সব অভিযোগই অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন মঞ্জুরুল হাসান বুলবুল। আমার অ্যাকাউন্টে টাকা গেছে, এর থেকে ভুয়া তথ্য পৃথিবীতে আর হইতে পারে না। তারপরে বলে আমার নামে কোনো টেলিভিশন লাইসেন্স নাই, আমি কারো কাছে শেয়ার বিক্রি করে, সেই শেয়ার বিক্রি করলে অনেক টাকা পাতাম, সেই ভুয়া তথ্য। আমরা তো 21-এর সঙ্গেই ছিলাম ওইখানে। মালিকানা বদলের পরে কি হয়েছে এবং মালিকানার বদলের পিছনে কারা ছিল সেগুলি হয়তো অনেক কাহিনী আছে, সেগুলি সব জানিও না। আমি পেশাদারিত্বের সঙ্গে যতদিন থাকতে পেরেছি ততদিন থেকেছি। বহুরূপী এই সাংবাদিকের সম্পদের আয় ব্যয়ের প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। তথ্য অধিদপ্তর বাতিল করেছে তার অ্যাক্রিডিটেশন কার্ড। অন্যান্যদের মধ্যে টিভি টুডের প্রধান সম্পাদক বুলবুলের ব্যাংক লেনদেন স্থগিত রেখে হিসেব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সাংবাদিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির প্রতি দেশবাসীর আস্থা আছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের আস্থা ধরে রাখতে হবে, তবে আস্থা ধরে রাখা অনেক কঠিন কাজ। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের নির্বাচন সহজ হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের সহায়তায় ডেস্ক রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে ময়মনসিংহে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। যোগ দেন বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের 360 জন ডেলিগেট। ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এখন মানুষ অনেক সচেতন। গত 2-4 মাসে কেউ যদি কোনো ভুল করে থাকে, সবার দায়িত্ব তাদের সঠিক পথে ফিরিয়ে আনা। আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। ক্ষমতায় যেতে হলে দলের নেতাকর্মীদের জনগণের সাথে থাকার পরামর্শ দেন তারেক রহমান। একজন নেতা হিসেবে আপনার এটি অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। দেশের ও মানুষের কথা চিন্তা করে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলে জানান দলের এই শীর্ষ নেতা। জনগণকে সঙ্গে রাখুন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ভারতে অবস্থিত সকল বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসে তিনি কথা বলেন। সম্প্রতি বাংলাদেশ ভারত টানাপোড়েন চলাকালে দুই দেশের মাঝামাঝি পাল্টাপাল্টি বিবৃতি এবং কলকাতা ডেপুটি হাইকমিশনের বিশৃঙ্খলা ও আগরতলা সহকারী হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর জেরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন। ভারতের হিন্দুত্ববাদী সংগঠন যা করেছে তা যদি বাংলাদেশের কোনো মুসলিম সংগঠন করত তবে ভারতে এটি নিয়ে তীব্র সমালোচনা হতো বলেও উল্লেখ করেন তিনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্যের নিন্দা জানিয়ে ভারতের সংখ্যালঘুদের উপর প্রতিনিয়ত অত্যাচারের কথাও তুলে ধরেন আসিফ নজরুল।
শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আগরতলা বাংলাদেশের হাই কমিশনে হামলা, ভারতের দুঃখ প্রকাশ, পুলিশের নিষ্ক্রিয়তা ছিল বলছে ঢাকা। বহাল তবিয়তে গণমাধ্যম দখলকারী সাংবাদিক নেতা বুলবুল, 21 টেলিভিশনের বিপুল অর্থ আত্মসাৎ। আগামী নির্বাচন সহজ হবে না বললেন তারেক রহমান, জনগণের সঙ্গে থাকার পরামর্শ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21eTV.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/etv21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।